দেখছেন সূর্যোদয় সংবাদ চ্যানেল। দেখে নেব আজকের বিশেষ খবর। ইসরায়েল গত 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন কমপক্ষে 100 শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত 38 জন নিহত হন। গাজা সিটির আল আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে গত 24 ঘন্টায় 86 জন নিহত ও 287 জন আহত হন। হামাস সতর্ক করে জানিয়েছে, গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরায়েলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে সেখানে থাকা অন্য বন্দীদের অর্ধেকের বেশি এখন চরম ঝুঁকির মধ্যে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে 50,609 ফিলিস্তিনি নিহত ও 1,15,063 জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে 61,700 জনের বেশি বলেই জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে। 2023 সালে 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে 1,139 জন নিহত হন। ওই সময় 200 জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ওই দিন গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর এ পর্যন্ত গাজায় 1,249 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 3,022 জন। সেখানে আবারও বড় আকারে হামলা চালাচ্ছে ইসরায়েল। আসছি পরবর্তী খবরে। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স আরও বলেন, দায়িত্ব ছেড়ে দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে মাস্কের। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেন ট্রাম্প। সরকারি ব্যয় কমানো ও কর্মী বহর ছোট করে আনার বিশেষ দেওয়ার পরেই যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। এমনকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত নেন তিনি, যা মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দেয়। এ নিয়ে সমালোচনা ও বিতর্ক চলমান রয়েছে। মাস্কের প্রতিষ্ঠানের সামনে নিয়মিত বিক্ষোভও করেছেন একদল মানুষ। এসব বিক্ষোভকারীকে ভুয়া ও ভাড়ার খাটা বলে অভিহিত করেন ইলন মাস্ক। এর মধ্যেই গত বুধবার মন্ত্রিসভার সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের ট্রাম্প জানান, তার প্রশাসনের পরামর্শকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক। তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাস্ক তার দায়িত্ব থেকে সরে যাবেন। তবে এরপরও সরকারের সহায়তায় কোনো ভূমিকা পালন করবেন। আসছি পরবর্তী খবরে। ইসরায়েল গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন অন্তত 100 শিশু আহত বা নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেন, এই পরিস্থিতি অত্যন্ত হৃদয় বিদারক। কোনো কিছুর মাধ্যমেই শিশুদের হত্যার যৌক্তিকতা দেখানো যায় না। ইউনিসেফ এর তথ্য উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাজারিনি বলেন, যুদ্ধবিরতির পর হামলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন 100 শিশু নিহত ও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এই যুদ্ধ শিশুদের নয়, তবু তাদের জীবন অকালে থেমে যাচ্ছে। গাজার শিশুদের রক্ষায় এখন এই উদ্যোগ নেওয়া জরুরি। লাজারিনি আরও জানান, 1.5 বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত 15,000 শিশু নিহত হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এই বছরের শুরুর দিকে স্বল্প সময়ে যুদ্ধবিরতির ফলে গাজার শিশুদের বেঁচে থাকার কিছুটা হলেও শৈশব উপভোগের সুযোগ মিলেছিল, কিন্তু যুদ্ধ ফের শুরুর পর থেকেই সেই আশাটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। গাজা এখন শিশুদের জন্য অযোগ্য ভূখণ্ডে পরিণত হয়েছে। এটা আমাদের সামষ্টিক মানবতার উপর এক গভীর কলঙ্ক। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত অসীম ইফতেখার আহমেদ বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আল জাজিরার আহ্বান এবং পাকিস্তান, চীন, সোমালিয়া ও রাশিয়ান সমর্থনে ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত অসীম ইফতেখার বলেন, ফিলিস্তিনের এই পরিস্থিতি মানবতার চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের আর নীরব থাকার সুযোগ নেই।
আসছি পরবর্তী খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আর তাতেই বিশ্বের শীর্ষ 500 ধনী একদিনে মোট 20,800 কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। ব্লুমবার্গ বিলিয়ন্সের ইন্ডেক্সের 13 বছরের ইতিহাসে এটি একদিনে চতুর্থ বৃহৎ পতন। কোভিড-19 মহামারীর পর এত বড় আর পতন হয়নি। ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে ব্লুমবার্গ যাদের সম্পদের হিসাব রাখে তাদের অর্ধেকেরও বেশি ব্যবসায়ীর ভাগ্যের পতন ঘটেছে এদিন। গড়ে তাদের 3.3% সম্পদ হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেরা। মেটা প্রধান মার্ক জাগারবার্গ ও অ্যামাজন প্রধান জেফ বেজোসের সম্পদ কমে সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের বাইরে যে অল্প কয়েকজন ধনকুবের ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব থেকে রক্ষা পেয়েছেন তাদের একজন কার্লোস স্লিম। তিনি মেক্সিকোর শীর্ষ ধনী। গত বুধবার ট্রাম্প বেশ কয়েকটি দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছেন। তালিকায় নেই মেক্সিকোর নাম। ট্রাম্পের সেদিনের শুল্কের খাড়া থেকে বেঁচে যাওয়ার পর গত বৃহস্পতিবার মেক্সিকোর অন্যতম প্রধান শেয়ার বাজার মেক্সিকান বোলসার সূচক 0.5% বেড়েছে। এতে স্লিমের সম্পদ একদিনে 4% অর্থাৎ 8,500 কোটি ডলার বেড়েছে। মধ্যপ্রাচ্য একমাত্র অঞ্চল যেখানে ব্লুমবার্গের সম্পদের সূচকে থাকা ব্যক্তিদের সম্পদ বৃহস্পতিবার কমেনি। আসছি পরবর্তী খবরে। ব্রাসেলসের ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সিরিয়াকে লক্ষ্য করে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলছে। ফিদান আরও বলেন, আমরা সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে কোনো সংঘর্ষ দেখতে চাই না, কারণ সিরীয় জনগণ সিরিয়ায় অন্তর্গত এবং তাদের দেখার দায়িত্ব সিরিয়া সরকারের। সিরিয়ার সঙ্গে 911 কিলোমিটার সীমান্ত আছে তুরস্কের। বর্তমানে তুরস্ক সিরিয়ায় নতুন ইসলামপন্থী সরকারের মেট্রো হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া আঙ্কারা বহু বছর ধরে সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন করে আসছে। এছাড়া যারা এখন নতুন সরকারের একটি বড় অংশ। গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতায় বসে তারা। এদিকে ইসরায়েল অভিযোগ করছে যে তুরস্ক সিরিয়াকে তুর্কির সুরক্ষিত অঞ্চলে পরিণত করার চেষ্টা করছে। অন্যদিকে সিরিয়ার সাথে তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা ইসরায়েলকে সিরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা তীব্র করতে উৎসাহিত করছে কিনা তা জানতে চাইলে ফিদান বলেন, ইসলামিক স্টেটে পুনরুত্থান রোধ করতে এবং নিষিদ্ধ কুর্দিশ ওয়ার্স পার্টি সহ যৌথ হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার সাথে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করছে তুরস্ক। ন্যাটো সদস্য তুরস্ক 2023 সাল থেকে গাজায় ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে আসছে। বলেছে যে এটি ফিলিস্তিনদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আসছি পরবর্তী খবরে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর সাম্প্রতিক মার্কিন হামলাকে ধ্বংসাত্মক বলে দাবি করলেও বাস্তবে এই হামলাগুলো প্রত্যাশিত সাফল্য আনেনি, এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা স্বীকার করেছেন হুতিদের ভূগর্ভস্থ অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো যাচ্ছে না। যদিও হামলার মাত্রা ট্রাম্প প্রশাসনের অধীনে বেড়ে গেছে, তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত হুতি গোষ্ঠী তাদের ভূগর্ভস্থ বাংকারগুলো আরও শক্তিশালী করেছে, যা হামলা প্রতিরোধে কার্যকর প্রমাণিত হচ্ছে। মার্কিন কংগ্রেস এবং মিত্র দেশগুলো 3 কর্মকর্তা NYT-কে জানিয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে হুতিরা তাদের সামরিক সক্ষমতা রক্ষা করছে। হুতি হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রায় $200 মিলিয়ন অস্ত্র ব্যবহার করছে বলেই জানানো হয়েছে, যা এখনও কেবল গোলা বারুদের খরচ। এতে যুক্ত হয়নি জাহাজ, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বিপুল সংখ্যক সেনা মোতায়েনের খরচ। সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ নাগাদ এই ব্যয় $1 বিলিয়ন পৌঁছতে পারে। ইসরায়েলকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র থার্ড ব্যবস্থার ব্যবহার করছে, যার প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যয় হয় $12 থেকে $15 বিলিয়ন। যদিও হুতিদের মোকাবিলায় অতীতে ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে, তবে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুতিদের উপর হামলা না চালাতে বলেছে। ওয়াশিংটনের ধারণা, তাদের বিমানবাহী জাহাজ থেকে পরিচালিত অব্যাহত বিমান হামলা হুতিদের দমন করতে বেশি কার্যকর হবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে হুতি হুমকি দমনে কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে। হামলার মাত্রা আরও বাড়লে লক্ষ্যবস্তুতে কার্যকর আঘাত হানতে না পারার কারণে শুধু ব্যয়ই বেড়েছে, কাঙ্ক্ষিত ফল আসেনি। একই সঙ্গে ইরান সমর্থিত এই গোষ্ঠী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াচ্ছে।